ঠাকুর ভাই, আমরা একটা আলোচনায় যদি যেতে চাচ্ছি, সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে, 1 মাস হলো এই সরকারের, অনেকে বলছেন যেটা প্রত্যাশিত ছিল সেই গতি নেই। সে আলোচনায় যাওয়ার আগে আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে বিভিন্ন সময় যে দুর্নীতি, অনিয়ম বলা হয়, অর্থ পাচার, লুটপাটের যে সীমাহীন অভিযোগ তোলা হয় বড় বড় প্রকল্প নিয়ে, সেই সব প্রকল্পে যারা প্রকল্প বাস্তবায়ন করেন বা যেসব প্রকল্প চলমান ছিল তার কি একটি নিরীক্ষা হওয়া উচিত কিনা, নাকি কন্টিনিউ করা উচিত? আপনার কি মনে হয়? এরকম বেশ কিছু প্রকল্প কন্টিনিউ করার কথা বলা হচ্ছে। ধন্যবাদ এসএ টিভির দর্শক শ্রোতা, উপস্থাপক, অপর দুই বিজ্ঞ আলোচক। দেখুন, আপনি যেটা বলেছেন যে সরকারের একটা কন্টিনিউশন থাকবে, কিন্তু আমরা যে সরকারটি বিদায় হলো, এই সরকারটিও একটি স্বাভাবিক সরকার না, আর এই সরকারের পরিবর্তে যারা আসছেন এরাও স্বাভাবিক সরকার না। দুইটা ভিন্ন পটভূমির সরকার। আওয়ামী লীগ যেমনভাবে ক্ষমতায় ছিল, এটা স্বাভাবিক গতি প্রকৃতির একটা সরকার না। আর আওয়ামী লীগকে রিপ্লেস করেছেন যে সরকারটি, এই সরকারটিও আইন মেনে, সংবিধান মেনে এটা কিছুই তৈরি করা হয় নাই। এটি একটি এক্সট্রা এক্সট্রা কনস্টিটিউশনাল, তারপর একটা বিশেষ পরিস্থিতির একটা সরকার। তবে এই সরকারের লেজিটিমেসিটা হচ্ছে যে বাংলাদেশের পতিত স্বৈরাচার ছাড়া বাংলাদেশের সবার সমর্থন আছে, নিরঙ্কুশ সমর্থন আছে এই সরকারের প্রতি। তো আমি আপনাকে বলি যে এই সমর্থনগুলি, এই নিরঙ্কুশ সমর্থন কিন্তু 360 ডিগ্রি ঘুরে যেতে কোনো সময় লাগে না, ঘুরে যায়, বহু সময় ঘুরে গেছে। আজকে এই সরকারের প্রায় 1 মাস 2 দিন, আজকে 1 মাস 2 দিন, 1 মাস 2 দিনের মধ্যে আপনি দেখবেন যে একটা সরকারের চলে স্টেট মেশিনারিজ দিয়ে চলে। স্টেট মেশিনারিজের মধ্যে প্রথম জিনিসের নাম হচ্ছে বেসামরিক আমলাতন্ত্র, তারপর হচ্ছে সামরিক আমলাতন্ত্র। বেসামরিক আমলাতন্ত্রের মধ্যে 2টি পার্ট, একটা হচ্ছে পোশাকি, একটা হচ্ছে পোশাক ছাড়া। আসুন আমি আপনাকে বলি যে আজকে যে এপিডি বলে একটা ডিপার্টমেন্ট আছে, অ্যাপয়েন্টমেন্ট পোস্টিং ডিপার্টমেন্ট, এপিডি, এডিশনাল সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি এপিডি, সংস্থাপন মন্ত্রণালয় বা এখন জনপ্রশাসন মন্ত্রণালয়। আজকে বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি ডিপার্টমেন্ট ভাঙচুর হচ্ছে। যারা প্রত্যাশিত যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা লাঞ্ছিত হয়েছেন এবং যারা প্রত্যাশিত পদ পান নাই, তারা এই ঘটনাটি ঘটিয়েছেন। সেনাবাহিনীর কর্মকর্তারা এসে তাদেরকে নিবৃত করেছেন এবং ক্যাবিনেট সেক্রেটারির কাছে নিয়ে গিয়েছেন। পরিস্থিতিটা বাংলাদেশের 54 বছরের ইতিহাসে, এমনকি পাকিস্তানের 50 বছর, ব্রিটিশ আমল ধরলে তো নাই, আমি পাকিস্তানের থেকে আরম্ভ করি এইখান থেকে আমলাতন্ত্রের প্র্যাকটিসটা, এই 50-75 বছরে এই ঘটনাটি ঘটে নাই। পাকিস্তানের 23 বছর এবং আমাদের 54 বছর এইটা ঘটে নাই। আজকে প্রথম ঘটল। তো ঘটল কেন? সরকার বলছে আমাদের এই যে এক্সট্রা কনস্টিটিউশনাল সরকার, তারা যারা রাজনৈতিক দলগুলি এবং মানুষের নিরঙ্কুশ সমর্থন নিয়ে আছে, তারা বলছেন যে আমরা সংস্কার করব। তো সংস্কার কি দিয়ে করবেন? এটা কি মুখে বললে, কুন ফাইয়া কুন বললে কি সংস্কার হবে? সংস্কার করার জন্য আপনার মেশিনারিজ লাগবে, আপনার হাত পা লাগবে। এইগুলি হচ্ছে আমলাতন্ত্র। আমলাতন্ত্র সংস্কারের জন্য কতগুলি সুন্দর সুন্দর নাম বলি আমি। আপনার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, নাম হচ্ছে মুকেশচন্দ্র বিশ্বাস। তিনি 2012 সালের সেপ্টেম্বর থেকে 2016 সালের আগস্ট পর্যন্ত তিনি ঠাকুরগাঁয়ে ছিলেন, ডিসি ছিলেন, এবং সেই ভদ্রলোকের দুর্নীতির দায়ে তিনি বরখাস্ত হন, পরবর্তীতে চাকরি ফেরত পান। তিনি অ্যাডিশনাল সেক্রেটারি হয়েছেন। নাম শুনেন। আমার হবিগঞ্জে একজন ডিসি ছিলেন, নাম সাবিনা আলম। একই সময়ে তিনি 2 বছর কিছু সময় ডিসি ছিলেন এবং একই সময় তার স্বামীও ডিসি ছিলেন। তাহলে কত বড় আওয়ামী লীগের হলে স্বামী স্ত্রী 2 জন 2 জেলায় একই সাথে ডিসি, তারা দুজনও প্রমোশন পেয়েছেন, এডিশনাল সেক্রেটারি হয়েছেন। আপনি প্রমোশন পেয়ে এই সরকারের আমলে, ডক্টর ইউনূস, প্রফেসর ইউনূসের সরকারের সময়ে।
তাজুল ইসলাম, এই যে বিগত সরকারের পতিত সরকারের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের পিএসের নাম নাসির। নাসিরকে আমাদের হাসান আরিফ তিনি বলেছেন যে বাবা তুমি আমার সাথে থেকে যাও। তিনি এই গোটা আমলাতন্ত্রের মধ্যে 700 ডিএসের মধ্যে উনি একজন খুঁজে পান নাই, তাজুলের পিএস ছাড়া অন্য কারো পিএস নেওয়ার জন্য উনি খুঁজে পান নাই। আসুন, ক্যাপ্টেন তাজের পিএস বিখ্যাত সোনাচুরির গল্প আমাদের সাবেক প্রধানমন্ত্রী পতিত স্বৈরাচার শেখ হাসিনা তিনি সংবাদ সম্মেলনে বলেছিলেন, আপনি মনে করে দেখুন যে রুহুল আমিন ভাই, যে সংবাদ সম্মেলনে বলছিলেন যে স্বর্ণকাররা নাকি মায়ের কানের স্বর্ণ বানানোর সময়ও অলঙ্কার বানানোর সময় স্বর্ণ চুরি করে। এটা প্রধানমন্ত্রী নিজে বলছিলেন, সাবেক প্রধানমন্ত্রী। সেই স্বর্ণ চুরির যে মূল উদ্যোক্তা ওই সময়ের মুক্তিযোদ্ধা মন্ত্রী ক্যাপ্টেন তাজের পিএস, সেই ক্যাপ্টেন তাজের পিএস অ্যাডিশনাল সেক্রেটারি হয়েছে এই গভর্নমেন্টের। রাষ্ট্রীয় একটি সম্মানের বিষয় ছিল যেটা, এবং সারা পৃথিবীর অতিথিদেরকে দেওয়া হয়েছে সেই স্বর্ণের মধ্যে এই করে কি বলে পিতল মিশ্রণ করে দিয়ে এটা স্বর্ণ বলে চালাই দেওয়া হয়েছে এবং বাংলাদেশকে বিশ্বের বুকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এই লোকগুলিকে যখন এই সরকার বাছাই করার সাহস পায় না, তখন আপনি বলবেন কি? আমলাতন্ত্রকে লাইনে আনার জন্য আপনার সাহস লাগে, আপনাকে শক্তি প্রয়োগ করতে হয়, চোখ রাঙাতে হয়, আবার আপনি ভালোও বলবেন, তার উৎসাহ দিবেন ভালো কাজের জন্য, কিন্তু খারাপ কাজের জন্য আপনি তাকে তিরস্কার করতেই হবে আপনাকে। এই কাজটি ডক্টর ইউনূস, প্রফেসর ইউনূস উনি কখনই রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না, কিন্তু তার আশপাশে আগে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, 11 সরকারের যে বুথগুলি, এখানে একটা নাম হচ্ছে আলী ইমাম মজুমদার, তার পাশে গিয়ে বসছে। আলী ইমাম মজুমদার হচ্ছেন উনি এই 11 সরকারের বৈশিষ্ট্যটা কি? 11 সরকারের বৈশিষ্ট্যটা হচ্ছে সে তার বৈধতার জন্য, লেজিটিমেসির জন্য সে আওয়ামী লীগকে, হয়তো আমি মনে করি 2008-এ আওয়ামী লীগ জিতে যেত, বেশি সরকার গঠন করতো, কিন্তু ওই মাত্রায় সরকার গঠন করতো না এই ব্রুট মেজরিটি নিয়ে। এই ব্রুট মেজরিটিটা দিয়েছে 11 সরকার, কারণ তাদের বৈধতার দরকার ছিল, কারণ বিএনপি আগিয়ে বলছে আমি তোমাকে বৈধতা দেব না, বেগম খালেদা জিয়া বলছেন তুমি 11 সরকারকে আমি বৈধতা দেব না। তো তারা ব্রুট মেজরিটি দিতে গিয়ে দেশের যে সর্বনাশ করেছেন, এই সর্বনাশের যে মহানায়ক, এই সর্বনাশের মহানায়কদের একজন হচ্ছেন আলী ইমাম মজুমদার। এই আলী ইমাম মজুমদার এখন গিয়া আমাদের ডক্টর ইউনূসের কাঁধে গিয়ে শোয়া রয়েছেন এবং তিনি ওইখানে বসে বসে সবগুলি 111 কাম আওয়ামী লীগ কাম 111 এইভাবে উনি বাছাই করে করে সব দিচ্ছেন। আপনাকে আরেকটা খবর বলি, আজকে 34 জন নতুন ডিসি হয়েছে, তার মধ্যে 14 জন হচ্ছে এই যে পতিত স্বৈরাচারের মন্ত্রীদের পিএস। আপনি যে লোকটা 5 বছর 7 বছর পিএস ছিল মন্ত্রীদের, এই মন্ত্রীদের সাথে ওই পিএসদের সম্পর্কটা কি থাকে? ওই মন্ত্রীদের স্ত্রীরা জানেন না যে ওই মন্ত্রীরা কী করেন, বাট পিএসরা জানে মন্ত্রী সাহেবের রুমে কি আসা যাওয়া করে। তো ওই পিএসদের 14 জন 14টি জেলায় আপনার আজকে ডিসি হয়েছেন। তো আমি আপনাকে বলি, এই আমলাতন্ত্রকে সংস্কারের জন্য আপনি যেটা বলেছেন, সংস্কারের জন্য প্রথম পদক্ষেপই হচ্ছে আমলাতন্ত্রের নির্দলীয়করণ। আর সংস্কারের প্রথম পদক্ষেপ হচ্ছে আমলাতন্ত্রকে তার আপন মহিমায় প্রতিষ্ঠা করা, অন্যথায় আমি 2 দিন পরে হয়তো সেখানে বলবো পথিক তুমি কি পথ হারাইয়াছ। মোশাররফ ঠাকুর, আমি আপনার কাছে আবার আসবো। খন্দকার রুহুল আমিন সিআইপি, যেটি মোশাররফ ভাই বলছিলেন যে প্রশাসনিক সংস্কারের বিষয় যে স্লোত গতি, পাশাপাশি তিনি এও বললেন যে সেটি আশানুরূপ না, অনেকটা হতাশা আছে তার কণ্ঠে। আপনার কি মনে হয় যে যে সংস্কারের লক্ষ্যে, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র কাঠামোগত সংস্কারের লক্ষ্যে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটি দিয়ে আসলে সেই কাঙ্ক্ষিত অর্জন সম্ভব? ধন্যবাদ আপনাকে, আপনার সঞ্চালনা করছেন এবং অনেক সঞ্চালনায় আপনার সুন্দর যে অ্যাপ্রোপ্রিয়েশন এবং আপনার যে সুন্দর বাচনভঙ্গি আমাকে মুগ্ধ করেছে।
আর বিশেষ করে মোশাররফ হোসেন ঠাকুর ভাই উনি যেভাবে সমীক্ষা দিয়ে সুন্দর আমাদের কাছে তুলে ধরলেন, আমি খুব মনোযোগ দিয়ে ঠাকুর ভাইয়ের কথা শুনলাম। তবে আমি যেটা বলতে চাচ্ছি তা হলো যে আজকের যে আমাদের টপিক তা হলো সংস্কারের গতিপথ। গতিপথ তো আমরা দেখছি কম বেশি, আর যে কথাটা আমাদের মোশাররফ হোসেন ভাই বললেন আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলি যে এই পতিত সরকারের এদিকে ধরেন প্রায় 16 বছর আর ওদিকে 5 বছর, সব তো তাদের তৈরি করা। চট করে তো আপনি এখন সচিব পর্যায়ে বা কাউকে আপনি পাবেন না, নিরপেক্ষতা খুব কম আছে, কেউ না কেউর সাথে জড়িত আছে। যেহেতু তারা 16 বছর তাদের সরকার চালিয়েছে, এর আগে 5 বছর চালিয়েছে, চট করে নতুন করে পাবেন না, তাদের দিয়ে করতে হবে। এই কারণে কিন্তু আপনার অনেক কষ্ট করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। তো আমার কাছে ভালো লাগে এই কারণে যে সমস্ত উপদেষ্টারা হয়েছেন মনে হচ্ছে যে তারা কাজ বেশি করছে, কথা কম বলছে, আমার কাছে মনে হচ্ছে। আর যেহেতু আমি অর্থনীতি নিয়ে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছি, এখানে অর্থনীতিবিদ এবং যিনি অর্থ উপদেষ্টা হয়েছে ওনার কিছু কিছু যে সংস্কার আমার কাছে খুব ভালো লেগেছে। এবং বিশেষ করে প্রায় 14টি ব্যাংকের সে পরিচালনা পর্ষদ উনি পরিবর্তন করেছেন এবং ব্যাংক ইন্টারেস্টের ব্যাপার উনি কথা বলেছেন। এবং যে বাজেট হবে এই বাজেটে কিভাবে কিচ্ছতা সাধন করে আপনার দ্রব্যমূল্য সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে রাখা যায়, এই ধরনের অর্থনীতি করার ব্যাপারে উনি যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছেন। এই কারণে আমি কিন্তু আশাবাদী। আর অবশ্যই তো আমাদের যে ফ্যাসিস্টবাদ যে সরকার ছিল তাদের কর্মকাণ্ডকে আপনার ওভারকাম করা খুব কঠিন, খুবই কঠিন। দেখুন না আমাদের কিছু যেমন যে কথাগুলো দেখছি, যারা ফরেন রেমিটেন্স আমরা তাদের যোদ্ধা বলে থাকি, যে রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে বলা হয়েছে যে আপনার অনারেবল সিটিজেন হিসাবে তাদেরকে ট্রিট করতে হবে এবং তারা যখন বাংলাদেশ আসবে ভিআইপির মর্যাদা পাবে। এই যে সামান্য একটা কথাতেই কিন্তু আপনার এই যারা আপনার বিদেশগামী যারা আছে বা যারা প্রবাসী আছে তাদের মধ্যে কিন্তু বিরাট একটা প্রাণ সঞ্চল শুরু হয়েছে। এবং তারা দেখা গিয়েছে যে তাদেরকে বলা হয়েছে যে আপনারা যদি সঠিক পথে ব্যাংকের মাধ্যমে আপনারা টাকা পাঠান তাহলে আমাদের কোষাগারে আসবে এবং এটা নিয়ে বাংলাদেশ অর্থনীতি এগিয়ে যাবে। ঠিক সেইভাবেই কিন্তু হচ্ছে, অনেকটা হুন্ডি অনেকটা কমে গেছে। তো এরকম কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি যে সংস্কার হচ্ছে ভালো। এবং আরেকটি কথা না বললেই নয়, যেমন এই যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আপনার বেগবান করার জন্য, সাপোর্ট করার জন্য আপনার যেভাবে আপনার মিডল ইস্টে বিশেষ করে আমাদের কি বলো যে দুবাইতে, আবুধাবিতে যেভাবে ওখানে আন্দোলন করার পরিপ্রেক্ষিতে আপনি জানেন যে ওই সরকার ওরা খুব কঠোর এবং তাদের আইন আরও বেশি কঠোর। এই কারণে সেখানে তারা অনেকের যাবজ্জীবন হয়েছে, 12 বছর হয়েছে, 7 বছর হয়েছে, এই মোর দেন হান্ড্রেডস পিপুল তারা ওখানে জেলখানায় ছিল। এটা 1 মাসও লাগে নেই, যেহেতু আমাদের যিনি প্রধান আমাদের বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার, তার একটা ইমেজ আছে, ইমেজের কারণে তাদেরকে কিন্তু নিঃশর্ত মুক্তি করতে পেরেছে এবং অলরেডি বাংলাদেশে 14 জন এসে গেছে এবং অন্য যারা আছে তারাও চলে আসবে। তো এটাও আমি মনে করি যে অবশ্যই বর্তমান সরকারের তাদের যে কৃতিত্ব, অবশ্যই কৃতিত্বকে আমি স্যালুট জানাবো। আর এখানে আমরা তো অনেক কিছু চাই, অ্যাকচুয়ালি আমাদের তো প্রত্যাশা অনেক বেশি, কিন্তু প্রাপ্তিটা আমরা ঠিকমতো পাই না। কেন, আমরা তো এখানে যারা আছে তারা অন্য কোনো গ্রহের আসে নাই, আমাদের এই দেশের মধ্যেই আছি। তবে আমরা এবং ছাত্ররা যেটা চাচ্ছে এখন যে এমন কিছু সংস্কার করা হোক যে একটা দল যাওয়ার পরে আরেকটা দল আসবে, তারা সেইভাবে হয়তো কিছুটা কম করবে কিন্তু করবেই। যেমন আমি সিম্পল একটা কথা বলি, তা হলো আমাদের এই কারণ বাজার, যেটা কাঁচা বাজারের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত। আমাদের সেই আমাদের পুরান শহরে যে কাঁচা বাজার আছে তার চাইতেও আমাদের এই কারণ বাজারটা অনেক এগিয়ে, শ্যামবাজার চাইতেও। এখানে দেখা গেছে যে এর আগে ধরেন আওয়ামী লীগের যারা ছিল, মাস্তান ছিল, তারা থাকতো এখানে, তারা সুন্দর সিন্ডিকেট করে, এবং তাদের অফিস যদি দেখেন এটা কোনো অংশে সেক্রেটারি চাইতে কম নয়, সেক্রেটারিয়েটের মতো তাদের এখানে, এবং প্রচুর সিকিউরিটি আছে। এখন তারা পালিয়েছে, এখন আরেকটা গ্রুপ আসছে। এখন আরেকটা গ্রুপকে এখানে নানান কিছু আমরা দেখছি,
তো এই কারণে আমি বলছি যে এইটাই আমাদের বেশি সংস্কার করা দরকার, যেখানে আমাদের যে ফুটপাতেও দেখব যে একটা বিরাট বড় রাস্তা আমাদের, এখন দেখেন যে যানজটের জন্য কোনো সময় মতো কোথাও যাওয়া যায় না, ফুটপাত ভরে গেছে আপনার এই আমাদের হকার এবং বিভিন্ন কারণে। এখানেও কিন্তু আমাদের যে সংস্কার দরকার, সেই সংস্কারটা আমরা এটা অবশ্যই আমাদের দেখতে পারবো। কেননা এই গুলিস্তান এলাকায় আমরা দেখেছি ওখানে প্রতিদিন নাকি প্রায় 1 কোটি টাকার উপরে এখানে আপনার যারা রাস্তাঘাটে বসে তাদের কাছ থেকে চাঁদা তোলা হয়। কারণ বাজারে শুনেছি সেই আপনার 1.5 কোটি টাকা সেখানে এইভাবে আপনার আর্ন করা হয়। আলটিমেটলি এটা তো আমাদের সাধারণের পকেট থেকে যায় এবং দ্রব্যমূল্যটা ওইভাবে বেড়ে যায়। এখন চট করে কিন্তু এগুলো এখনও কন্ট্রোল করতে পারছে না। এবং আমরা বলছি যে যেহেতু এখন এই মধ্যস্বত্ব ভুগি বা প্রতিটা বস্তাতে 100 টাকা করে দেওয়া হতো, এখন তো দেওয়া হচ্ছে না, তাহলে জিনিসপত্রের দাম কেন কমছে না? এটা তো আমাদের প্রশ্ন। আমি এখানে বলতে চাচ্ছি যে যেহেতু হঠাৎ করে পট পরিবর্তন হয়েছে, এখন চট করে এটাকে কাজে লাগানো বা কমানো এটা একটু কষ্ট হচ্ছে। আরেকটা কারণ এখানে অবশ্যই আছে, যেভাবে হঠাৎ করে আমাদের যে বন্যাটা হলো, বিশেষ করে এই কুমিল্লা থেকে আরম্ভ করে চাঁদপুর থেকে আরম্ভ করে সেই চট্টগ্রাম পর্যন্ত, এখানে কিন্তু গত 48 বছরের ইতিহাসে এই ধরনের আপনার কখনো জলোচ্ছ্বাস বা এই ধরনের বন্যা হয়নি। এই বন্যার কারণে কিন্তু আমাদের যে বিশেষ করে কাঁচামাল বলেন, আমাদের মুরগি বলেন, গবাদি পশু বলেন, সব কিছু ক্ষতি হয়েছে। এই কারণে কিন্তু যে দামটা কমার কথা যেভাবে এখনো কমেনি। তবে একটি জিনিস ভালো হয়েছে যে আমাদের মধ্যে জাতীয়তা বোধ বেড়ে গেছে, আমাদের মধ্যে একতা বেড়ে গেছে, দেশপ্রেম জেগেছে। এই কারণে আমি খুব আশাবাদী। আপনার কাছে আবার আসবো মোহাম্মদ হেলালুদ্দিন, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে সংস্কার যে গতি, সেটিকে আরও সূচনাটা কি আরও বেশি হওয়া উচিত ছিল কিনা, আপনার কি মনে হয়? বা ধন্যবাদ আমার 2 আলোচক বিন্দুকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এসিটিভির দর্শক বিন্দুকে এবং কর্মকর্তা কর্মচারী বিন্দুকে। আমি 30শে জুলাই যে টকশোটি করে গিয়েছিলাম, আপনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে আমাদের এখন আসলে করণীয় কি। আমি তখন বলেছিলাম যে এখন আমাদের যখন শত শত ছাত্র মারা যাচ্ছিল বা মারা গিয়েছে, পুরো রাজপথ রক্তাক্ত, তখন আমি বলেছিলাম যে এখন আমাদের রাষ্ট্র সংস্কার করা দরকার, এটার কোনো বিকল্প নেই। রাষ্ট্র সংস্কার মানে হচ্ছে যে সরকার আছে এর পরিবর্তন দরকার। তো সেটার পরিবর্তন আমরা 5ই আগস্ট দেখেছি। 5ই আগস্টের পর একটি সরকার আসলো। এগুলো পৃথিবীতে সবসময় স্বৈরাচারী সরকারের পতন হলে এই ধরনের সরকার জনমতের ভিত্তিতে দায়িত্ব নেয় বা সময়ের প্রয়োজনে দায়িত্ব নেয়। তা আমাদের এখানেও দায়িত্ব নিয়েছে। এটা 1/11-ও এরকম হয়েছে, 2007 সালে, 1991 সালে হয়েছে। এক একটার সিস্টেম এক এক রকম। ওনারা এসে যেগুলো হচ্ছে, আমার কাছে মনে হয় না যে আসলে এগুলো ওনারা করছেন, সবগুলো ওনারা করছেন। আমার কাছে মনে হচ্ছে যে অদৃশ্যভাবে কেউ কোনো জায়গার থেকে কলকাঠি নাড়ছেন। যেই দলের যেখানে সুবিধা সেই দল সেখানে করার জন্য সুপারিশ করছেন। কারণ ওনারা হঠাৎ করে একটা অন্ধকার ঘরে যদি ঢুকেন আপনি, বাতি ছাড়া লাইট ছাড়া, সেখানে তো হঠাৎ করে অনেক কিছু খুঁজে পাবেন না আপনি। তো ওনারা কিন্তু হঠাৎ করেই আসছেন এবং এসে সারা দেশে হঠাৎ করে যেভাবে খুব তড়িৎ গতিতে রদবদলগুলি হয়েছে, আমি ব্যক্তিগতভাবে এটা আমার কাছে ভালো মনে হয়নি। কারণ আপনি রাষ্ট্র কাঠামো ঠিক করতে হলে রাষ্ট্র কাঠামোকে সংস্কার করতে হলে আপনাকে একটু ধীরগতিতে আগাতে হবে, দেখতে হবে আগে কে কেমন। কারণ আমি বলে দিলাম যে সে আওয়ামী লীগের, সে বিএনপির, সে জামাতের, এটা বিশ্বাস করে, সে জাতীয় পার্টির, এটা বিশ্বাস করে আপনি সেখান থেকে তাকে সরিয়ে দিবেন সংস্কারের নামে, সেটা কিন্তু ঠিক হবে না। কারণ আমার দেশের কিন্তু হঠাৎ করে জনগণ পছন্দ করে একজনকে, আবার হঠাৎ করে পছন্দের জায়গা থেকে সরিয়ে দিতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আমি বারবার বলেছি যে এই ধরনের সরকার যখন আসে তখন প্রশাসনকে খুব স্ট্রিক্ট থাকতে হয়।
দেশটা তখন আনস্টেবল হয়ে যায়। যেমন হুসাইন মাহমুদ এরশাদও কিন্তু 1982 সালের 24শে মার্চ দায়িত্ব নিয়েছে যখন দেশ আনস্টেবল হয়ে গেল, যখন যুবমন্ত্রী আবুল কাসেমের বাসায় খুনি ইমদুকে পাওয়া গেল, সেখান থেকে গ্রেপ্তার করা হলো, দেশ তখন আনস্টেবল হয়ে গেল। এরশাদ পাঠাইছে তো, রাখেন এরশাদ পাঠাইছে, এগুলি আপনাদের এরশাদ বানানো। পাঠাইছে তো, এগুলি আপনাদের আমি বানানো। বললাম এরশাদ পাঠাইছে। হ্যাঁ, আমি না এগুলি না, আপনি এইসব না, কথা বললে তো না, না, আপনি হইলেন না। হাসিনার সবচেয়ে না, বড় শুনেন। দালাল না, না, কাদের আর আমি রোশন আপনাকে এরশাদ, আর আমি আপনি আপনাকে কে বলি, আসছেন আমি এরশাদের আপনাকে গুনগান বলি, গাইতে? ঠাকুর ভাই, নো, ঠাকুর ভাই, আমি আপনাকে বলি, নো, আমি আপনাকে বলি, নো, আপনাদের বানানো নো, না, শুনেন, আমি বলছি নো, আপনাদের বানানো এরকম না, অনেক গল্প আছে যেগুলো এগুলো একটা লোক, হাসিনার এক নম্বর একটা দালাল সেনাপ্রধান- জাতীয় পার্টি। না না না, 14 সালে জাতীয় পার্টির জন্য ইলেকশন হচ্ছে, শুনেন, 24 সালে আমি জাতীয় আপনাকে পার্টির বলি, জন্য আমি আপনাকে বলি, নো, আমি আপনাকে বলি, নো, কি গল্প করেন আপনি? আমরা কিসের গল্প আপনি করেন? শুনেন, আমরা এই কিসের এই গল্প জায়গায় করেন? বসে, কিসের এই গল্প জায়গায় করেন বসে আমি আপনি কিসের গল্প করেন? সরকারের আওয়ামী লীগের বিরোধিতা আপনি- করতে করতে আপনার নেতা কাদের হইলে সবচেয়ে বড় দালাল আমি হাসিনা। বলি, আমি আপনি 24 বিরোধিতা সালের করতে করতে কাদেরের চেয়ে বড় বিগত দালাল নাই। শুনেন, আমি আপনি বিরোধিতা করতে করতে আওয়ামী লীগের বিরুদ্ধে উত্তরার সিট বিক্রি আমি করছে আপনি বিরোধিতা 6 কোটি, শুনেন, 8 কোটি টাকা আমি দিয়ে। আপনি আওয়ামী লীগের আরে, বিরুদ্ধে আপনি হ্যাঁ, একটি কথা খুঁজে পাবেন না আমার, আপনি একটি কথা খুঁজে পাবেন না আমার হ্যাঁ, যে আমি আপনি মিলে আওয়ামী লীগের হ্যাঁ, বিরুদ্ধে একটি পক্ষে একটি কথা বলেছি না, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি কথা আওয়ামী বলেছি, লীগের- আওয়ামী লীগের বিরুদ্ধে আরে, কাজ আপনার- করেছি। আপনার কথা কি আসে যায়? আমার দল, শুনেন, আমার দল জাতীয় পার্টি 24 সালে নির্বাচন না গেলে আর আওয়ামী লীগ নির্বাচন করতে পারতো না। এটাও আমি বলেছি যে আমাদের মধ্যে তাই না? একটা পক্ষ দালাল 14 আছে, সালে সেটাও তো বলেছি হ্যাঁ, আমরা। তো কাদেরকে ফাঁসি দালালদের দেন? কারণে, শুনেন, দালালদের কারণে জাতীয় পার্টি সবসময় স্টেবল হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, যার দেশ না, শাসন আপনি- করতে আপনি পারেনি, ওই পুরান গল্প দেশ বলবেন শাসন না। করতে আপনি পারেনি, গল্প কইতেছেন না কোন? শুনেন, দেশ শাসন না, করতে পারেনি, ওই গল্প বলবেন শুনেন, না। আমাদের 82 সালে মধ্যে এরশাদ দালাল আছে, বন্দুক এটা আমাদের থেকে দলের এরশাদ চেয়ারম্যানই স্বীকার কাছ করে, থেকে ক্ষমতা নিছে, আমাদের মধ্যে দালাল সাতটা আছে, বলছে বহুবার। শুনেন, আমাদের মধ্যে না না শুনেন, আমাদের মধ্যে দালাল একটা পক্ষ আছে সব সময়, এটা আমাদের দলের চেয়ারম্যান স্বীকার করে, আমরা স্বীকার করি, জাতি জানে, সবাই আপনার জানে। চেয়ারম্যান নিজেই এখন- দালাল। না এখন এটা বলা ঠিক হবে না। আরে, শুনেন, আমি কিন্তু শুনেন, আমি কিন্তু শুনেন, আমি কিন্তু বিএনপির চেয়ারপারসন নিয়ে আমি কিন্তু আমি শুনেন, ভাই ঠাকুর ভাই শুনেন, আমরা কিন্তু বিএনপির চেয়ারপারসন নিয়ে কখনো একটি খারাপ মন্তব্য করিনি, আমরা তারেক সাহেব নিয়ে কখনো কোনো খারাপ মন্তব্য করিনি, আমরা দলের চেয়ারম্যান নিয়ে কখনো খারাপ মন্তব্য করিনি। শুনেন, আমি যে কথাটা বলতেছিলাম, বেগম আর কাদের হচ্ছে না দালাল, না, রোশনের সাথে দর্শিটি বেগম, এটা গত টকশোতে আমি বলে গেছি, এটা গত টকশোতে আমি বলে গেছি যে রোশনের সাথে 2001 সালে 4 দিল জোট থেকে কর্নেল মালিকের বাসা থেকে 4 কোটি টাকা নিয়ে 4 দিল জোট থেকে নেমে গেছে, সেই জায়গায় কিন্তু আমরা ছিলাম না। তো এখন এটা গর্বতাভাবে বলা ঠিক না। শুনেন, আমি আপনি এই 17 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে এখানে বসে কথা বলেছি, আমরা কিন্তু পক্ষে কোনো কথা বলিনি, সমালোচনা করেছি, যেটা খারাপ সেটা ধরিয়ে দিয়েছি, আমার নিজের আমার জাতীয় পার্টি আমার নিজের আত্মসমালোচনা আমি করেছি, আমি নিজের আত্মসমালোচনা আমি করেছি। না শুনেন, সংস্কার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার ক্ষেত্রে আপনার কি মনে হয় যে এটি রাজনৈতিক দলগুলোর প্রস্তাবনাকেই সর্বাগ্রে বিবেচনা করা উচিত? আমি আপনাকে বলি যে এই সরকারে একটা সফলতা আছে, রুহুল আমিন ভাই যেটা বলছেন আমি ওনার সাথে সাপ্লিমেন্ট করি, মানে অ্যাড করি, জাস্ট সাপ্লিমেন্ট করি, সেটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে উনি হাফ ডজন লোককে এখানে এনগেজ করেছেন, এরা প্রত্যেকেই অর্থমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন। যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, অর্থ উপদেষ্টা বলেন, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মোহাম্মদ, এরা সবাই দে আর ভেরি মাচ কম্পিটেন্ট আমাদের দেশের জন্য, ইন্টারন্যাশনালি এরা কম্পিটেন্ট। তো এইটা রক্তক্ষরণ থেমেছে, এটা একটা ভালো উদ্যোগ, কিন্তু সংস্কারের সূচনায় যে পদক্ষেপগুলি নেওয়া যেত, আমি আপনাকে বলি, যেমন গতকালকে সারা ঢাকা শহর অচল ছিল চাকরির বয়সসীমা। আরে চাকরির বয়সসীমা পরশুদিন, চাকরির বয়সসীমা আপনি মনে করে দেন 91 সালে বেগম খালেদা জিয়া এসেই প্রথম যে ডিসিশনটা নেন সেটি হলো 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ আসলে মৌকুফ, চাকরির বয়সসীমা 27 থেকে 30, শেষ, সবাই হ্যাপি, কেউ তো কারোর দ্বিমত ছিল না, এটা উনি বলছেন কারোর দ্বিমত নাই, এই কাজটা করে ফেললাম। আসুন, আমি এখন এই সরকার যদি এসে বলতো প্রথম ক্যাবিনেট মিটিংয়েই যে চাকরির বয়সসীমা আমি 32 করলাম, 35 হবে না 40 হবে, এটা আইসা পরের গভর্নমেন্ট, ইলেক্টেড গভর্নমেন্ট সেটা তারা রিভিউ করবেন, আমি 32 করলাম, কেউ দ্বিমত করতেন না। আমি আপনাকে বলি যে দেখুন, আমাদের রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি 13 থেকে 19, এইটা 13 থেকে 25, এটা খুব, আপনি 19 সর্বক্ষেত্রে সমতা দারুণভাবে আছে।
আপনার 26 থেকে 47 মৌলিক অধিকার কিছুই আপনি এখানে নতুন করে লিখতে পারবেন না মৌলিক অধিকারের প্রশ্নে। সংবিধানে যেটি আপনার 48 থেকে 58 নির্বাহী বিভাগ, রাষ্ট্রপতি থেকে মন্ত্রিপরিষদ এবং প্রধানমন্ত্রী, এই জায়গায় ভারসাম্য আনয়ন করা আর আপনার মন্ত্রী যে তত্ত্বাবধায়ক সরকারটা ইনসার্ট করা, এটাকে যাতে ম্যানিপুলেশন না করা যায়, আরও যুগোপযোগী করা, এইটুকুন কাজ আমি আপনি বলছি। আপনার 66 থেকে 78 হচ্ছে সংসদ, জাতীয় সংসদ। এই জাতীয় সংসদে শুধু আপনার 70 অনুচ্ছেদে একটা মাত্র সংশোধনী, এক লাইনের সংশোধনী, যে অর্থ বিল, বাজেট পাস এবং সরকারের আস্থা অনাস্থা ভোট ছাড়া বাকি সর্বক্ষেত্রে ওই এমপিরা স্বাধীন থাকবেন। আপনার 94 থেকে 116 বিচার বিভাগ। আপনার 95 অনুচ্ছেদে বিচারপতিরা কীভাবে নিয়োগ হবেন একটা আইন করবেন, শুধু লিখে দিবেন আইন করবেন এই জায়গায়। আর 116 অধস্তন বিচার বিভাগ, মানে ম্যাজিস্ট্রেসি থেকে জেলা পরিষদ, জেলা জাজ পর্যন্ত, এরা সুপ্রিম কোর্টের আন্ডারে ন্যস্ত হবেন। এই তো আপনার কাজ। আর 18 থেকে 118 থেকে 23, 118, 26, 123 অনুচ্ছেদে একটা নির্বাচন কমিশনটা কীভাবে ফরমেশন হবে, এইটুকুন পরিবর্তন কাজ। আমি আপনাকে মুখস্থ বললাম তো এইটা আজকে হয়তো এখন বিএনপির 41 দফা, বিএনপির 31 দফা আছে। আপনি বিএনপির 31 দফা আছে, তো আপনার 46 দফা ইয়ার কাছে রাষ্ট্রপতির কাছে দেওয়া আছে কমিউনিস্ট পার্টির। আপনার বদিউল আলম মজুমদারের একটা এই জাতীয় সনদ উনি সারাক্ষণ বলতেন, আপনার এখানে বলছেন বহুবার মনে হয়। তো এইটা, এই 3টা কাগজকে একত্র করে আপনি বলেন না, রুহুল আমিন ভাইকে বলেন যে আপনি আমাদেরকে এটা সবগুলি কাজ একত্র করে কম্পাইলিং করে আপনি আমাদের কাছে উপস্থাপন করেন। একটা কমিটি করে দেওয়া, এটা এক মাসের কাজ করে আপনি এখন যেভাবে আছেন, আপনার একটা রেটিফিকেশন লাগবে না। আপনি যেভাবে আছেন কোনো সংস্কার না করতে আপনার রেটিফিকেশন লাগবে, তাহলে আপনি এই সংস্কারটা অর্ডিন্যান্স আকারে আপনি করে আপনি রেটিফাই করবেন পরবর্তী গভর্নমেন্টে। আজকে আমি আপনাকে বলি, আজকে যদি এই সরকার রাজনৈতিক দলগুলিকে শত্রু মনে করে আস্থায় না নিয়ে কাজ করে, তাইলে ভবিষ্যতে আপনি তো নির্বাচন দিতে হবে। তারা যদি ভবিষ্যতে এসে আপনার কোনো সংস্কার না রাখে, ইগনোর করে ফেলে দেয়, তাইলে আপনি এদের সবাইকে আস্থায় নেবেন, আলোচনা করবেন। বিএনপির 31 দফা, কমিউনিস্ট পার্টির 46 দফা, অন্যান্য রাজনৈতিক দলের কী এই প্রস্তাবনা আছে, এইগুলো নিয়ে আপনার কাছে কম্পিটেন্ট লোকজন আছে, আপনি এদেরকে নিয়ে কাজ করে একটা সংস্কার প্রস্তাব করেন এবং এটাকে জাতীয় সনদ আকারে সবাই, সকল রাজনৈতিক দল স্বাক্ষর করবেন যে আমরা যেই ক্ষমতায় আসি না কেন আমরা এটা বাস্তবায়ন করব। এইটা হচ্ছে সংস্কারের মূল কথা আমি আপনাকে বলছি। তো এই জন্য আপনাকে যে আমরা বলছি যে আপনি ঠাকুরগাঁ যে দিনাজপুর যেতে চান না চট্টগ্রাম যেতে চান, উত্তরে যেতে চান না দক্ষিণে যেতে চান, আপনি বলুন। আপনি বাই প্লেন যেতে চান না ট্রেনে যেতে চান না বাই রোড যেতে চান, আপনি বলুন। আমাদের যাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে তারা বলবেন যে আপনি বাই রোড গেলে সুবিধা হবে না, ট্রেনে গেলে সুবিধা হবে না, কিভাবে গেলে সুবিধা হবে। সবাই শেয়ার করুক, ব্যবসায়ীরা শেয়ার করুক, রাজনীতিবিদরা শেয়ার করুক, সবাই শেয়ার করুক না, জাতীয় আন্তর্জাতিকভাবে যাদের অভিজ্ঞতা আছে তারা শেয়ার করবেন। দেন আপনি রোড ম্যাপটা বলতেছেন না, আপনি উত্তরে যাবেন না দক্ষিণে যাবেন সেটা বলেন না, আপনি বাই রোড যাবেন না ট্রেনে যাবেন আর সেটা বলতেছেন না, না বাই প্লেন যাবেন সেটা বলেন না, না বলে আপনি বলতেছেন শুধু সংস্কার সংস্কার। আমাদের সিলেটে একটা প্রবাদ আছে, দারুণভাবে একটা প্রবাদ। তো এক বিকেলে মহিলাদের গল্প আড্ডা হয়, জম্পেশ আড্ডা হয়। তো একজন বলতেছে আমি বাসায় যাই, আপনার ভাই চলে আসবে, একটা বেগুনের ভর্তা বানাবো। তো একজন বলতেছে কি সারাক্ষণ কতক্ষণ ধরে বলতেছিস বেগুনের ভর্তা বানাবি, তো একটা বেগুন পারবি, পুরাই দিবি, টিপ দিবি, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে টিপ দিবি, এটা বেগুনের ভর্তা হয়ে গেল। মা এতক্ষণে শিখলাম। তো আপনার সংস্কার করতে হবে কিভাবে জানা না থাকলে বলুন যে ইয়েস সংস্কার কিভাবে করতে হবে। আপনারা যাদের অভিজ্ঞতা আছে আপনারা আসুন, পথ দেখান, আপনারা আমাদের সাহায্য করুন। আমরা যে নিরঙ্কুশ সমর্থন দিচ্ছে, 1 মিনিট আমি 30 সেকেন্ড শেষ করে, আমরা যে নিরঙ্কুশ সমর্থন দিচ্ছে, এই নিরঙ্কুশ সমর্থন যেন ব্যর্থতায় পর্যবসিত না হয়, আপনি যেন পরবর্তীতে ব্যর্থ না হন। আপনি ব্যর্থ হয়ে গেলে প্রফেসর ইউনূস আমরা সবাই ব্যর্থ হয়ে যাব, আমাদের এই জাতি ব্যর্থ হয়ে যাবে, আমাদের জাতি 50 বছরের যে উদ্দীপনা উৎসাহ এটা ধ্বংস হয়ে যাবে। ঠাকুর, আমি আপনাকে আবার বখন্ত করব হলাম যেটি ঠাকুর বললেন যে
কিভাবে কি সংস্কার হবে বা কোথায় যেতে চায়, গন্তব্য কি, উদ্দেশ্য কি, সেগুলো অনেকটা পরিষ্কার করা উচিত, কিন্তু সেটি হয়নি। ধন্যবাদ আপনাকে। এবং মোশাররফ হোসেন ঠাকুর সাহেব আজকে এসে যে কথাগুলো বললেন, আমার মনে হয় খুব ভালো পেপার ওয়ার্ক উনি করেছেন সংস্কারের ব্যাপারে, এবং কোন কোন আমাদের সংবিধানে যে অনুচ্ছেদগুলো যেভাবে মুখস্থ বললেন, কোথায় কোথায় কী দরকার, আমার কাছে ভালো লাগলো এই কারণে যে এখানে উনি বলতে এসে উনি যে একজন পলিটিশিয়ান এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আবার সিলেটের বাড়ি। এখন তো আগে তো বন্যা ওনারা কখন দেখেন না, এখন বছরে 3 বারও বন্যা দেখেন ওই এলাকার দেশের লোক। তো তারপর বলবো যে হ্যাঁ, সময় কিন্তু দিতে হবে, সংস্কার করতে হলে সময় দিতে হবে। সময়টা এই কারণে দিতে হবে, যেমন এখন কিন্তু বিভিন্ন যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তাদের সাথে বসতেছেন, তাদের মতামত নিচ্ছেন। আর এই মোশাররফ হোসেন ভাইদের মতো কিছু ব্যক্তিদের নিয়ে ওখানে তারা যদি শেয়ার করেন এবং সেগুলোকে কাটাছিড়া করে ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ জনগণের কাছেও পৌঁছে দিতে পারেন, তাহলে কিন্তু সংস্কারটা সুন্দর হবে। তবে মোশাররফ ভাই শুধু ওনার রাজনৈতিক দিক দিয়ে উনি বললেন সংস্কার। আমি মনে করি, আমি একজন ব্যবসায়ী হিসাবে, আমাদের যে অ্যাসোসিয়েশন, আমাদের যে ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন, ওখানে কিন্তু সংস্কার দরকার। ওখানে দেখা যায় যে প্রাইম মিনিস্টারের যে ডিজায়ার হি উইল বি দ্য প্রেসিডেন্ট, এই ধরনের আমাদের একটা চাল চলে আসছে। তো এটাকে আমাদের রোধ করতে হবে। ওখানে সাধারণ যারা ভোটার হবে, জিবি মেম্বার, তাদের মাধ্যমে কিন্তু প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ডাইরেক্টর নির্বাচিত হবে। এটা আমি মনে করি প্রথম আমাদের সংস্কারটা দরকার। ইভেন আমাদের প্রত্যেকটা অ্যাসোসিয়েশন, চেম্বার, সেখানে কিন্তু সংস্কারের প্রয়োজন। তাই বলতে চাচ্ছি যে প্রতিটা ক্ষেত্রে সংস্কার, এখন যে বর্তমান সরকার যেভাবে করতে পারবে, আপনার অন্যভাবে অত চট করে করা যাবে না, তখন হয়ে ওঠে না। এই কারণে আমি মনে করি বর্তমান যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে সময় অবশ্যই দিতে হবে। তাদেরকে সময় দিতে পারলে ভালো একটা রেজাল্ট আমরা পাবো। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে রাষ্ট্র কাঠামো বা প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান যেগুলো, সেগুলো সবই ধ্বংস হয়ে গিয়েছে। সেখান থেকে আসলে নতুন করে যাত্রা শুরু করার ক্ষেত্রে সময় তো কিছুটা প্রয়োজন। সেটি অবশ্যই, সেটাই আমি বলছি প্রয়োজন। এবং দেখুন না, অ্যাকচুয়ালি এখানে যারা আপনার উপদেষ্টা আছে, যে যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে, আপনি কি বলতে পারবেন যে তারা ঠিক সুন্দর শান্তিভাবে কিছু করতে পারছে? সব তো সে পতিত সরকার বলি, ফেসিবাদ সরকার বলি, তাদের তৈরি করা সব রয়ে গেছে। কিন্তু এখন কি করারও তো উপায় নেই। এই যে দেখা যায় আমাদের বিভিন্ন অ্যাসোসিয়েশনে, সেখানে অ্যাডমিনিস্ট্রেটর দরকার, ওখানে প্রশাসক দরকার। এখন প্রশাসকই খুঁজে পাওয়া যাচ্ছে না, কয় জায়গায় প্রশাসক দিবে। তো এই কারণে জানেন যে অনেকগুলো বিশ্ববিদ্যালয় এখন বেশি মানে কার্যত পক্ষে প্রশাসন নেই, সেখানে প্রশাসন নিয়োগ দেওয়া হয়। তো এই জন্য একটু সময় হচ্ছে, প্রতিটা জায়গায় কিন্তু মেরামতের প্রয়োজন। আর এখানে যারা গেছেন, সত্যি কথা, তারা তো এই দিকে যে খুব একটা অভিজ্ঞ তা না, কিন্তু তাদের মধ্যে একটা স্পিড আছে, নিরপেক্ষতা আছে, এই জন্য তাদেরকে নেওয়া হয়েছে। এখানে আমি মনে করি যে কিছু কিছু যারা আছেন, তারা তো আপনার বিএনপি মাইন্ডেড যারা আছেন, তারাও আছেন, এবং আমাদের যে অর্থনীতিবিদরা আছেন, বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর ছিলেন, উনিও আছেন। সুতরাং আমি একটা ভালো কিছু এটা আশা করতে পারি আর কি, যে সংস্কারটা ভালো হবে। তবে এইভাবে যারা রাজনীতি করে, একটা দেশের পরিবর্তন কিন্তু আনে রাজনীতিবিদরাই। আপনার এটা ভালো পরিবর্তন বলেন এবং খারাপ পরিবর্তন বলেন, রাজনীতিবিদরাই আনে। সুতরাং রাজনীতিবিদদেরকে নিয়েই আমার মনে হয় সংস্কারটা প্রয়োজন। তাহলে এটা গ্রহণযোগ্যতা পাবে। আমি আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ হেলালুদ্দিন, আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম, আর্থিক খাতের সংস্কারের কথা উল্লেখ করেছেন মোশাররফ ভাই। বলছেন যে অনেক ভালো ভালো বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন, পরিবর্তনগুলো অনেকটা দৃশ্যমান হচ্ছে। ঠিক একই সঙ্গে যেসব উন্নয়ন প্রকল্প আছে বিভিন্ন সময়, যেগুলো জনস্বার্থ সংশ্লিষ্ট নয় বা অনেক সময় উচ্চবিলাসী বলা হচ্ছে, সেখানে ব্যয় অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, জনগণের টাকা বা ঋণের টাকা, সেখানে আসলে নিরীক্ষা প্রয়োজন কিনা, বা সেখানে একটি বড় ধরনের সংস্কার প্রয়োজন কিনা? সেগুলো প্রথমেই ধরা উচিত, আরও আগে ধরার দরকার ছিল। যদি ধরা না হয়, তাহলে যত দ্রুত সম্ভব ধরা দরকার। কারণ এইসব বানানো প্রজেক্টের মাধ্যমেই কিন্তু হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে বা পাচার হয়েছে, দুর্নীতি হয়েছে, তারপরে পাচার হয়েছে। কারণ
অনেক প্রজেক্ট দেখানো হয়েছে কাগজে কলমে, গোয়াল দেখানো হয়েছে, গরু নাই, গোয়ালে গরু নেই, এরকম বহু প্রজেক্ট দেখানো হয়েছে এবং প্রতিটা সেক্টরেই দেখানো হয়েছে। এগুলি অবশ্যই সংস্কার দরকার। আর আমি আরেকটি কথা, আপনি যেটা বললেন যে অনেক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনটা কার্যকর নয়, শুধু বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের অনেক প্রশাসনই এখন প্রায় জায়গায় অকার্যকর হয়ে গিয়েছে, বিশেষ করে পুলিশ প্রশাসন কিন্তু এখনও স্টেবল হয় নাই। পুলিশ প্রশাসনের চরম আনস্টেবল এবং পুলিশ প্রশাসন ঠিকভাবে কাজ করছে না, তাদের মধ্যে এখন সেই ভীতিটা রয়ে গেছে এবং জনগণও তাদেরকে মানে আগের মতো সেই সমীহ নেই, ভয় নেই, ভীতি নেই বা বন্ধুত্ব ভাব নেই। এটা জনগণের সম্পৃক্ততা থেকে তারা তাদের কার্যক্রমের জন্য দূরে সরে গিয়েছে। তো সেই জায়গায় কিন্তু সমন্বয় এখনো হয়নি এবং নট অনলি পুলিশে অনেক জায়গায় সমন্বয় হয়নি। এই জন্য আমি বারবার বলেছি যে যৌথ বাহিনী দরকার। এই ধরনের সরকার যদি স্টেবিলিটির মধ্যে আনতে হয় তাহলে যৌথ বাহিনী দরকার। কারণ যেভাবে বিগত 17 বছরে ব্যাপকভাবে দুর্নীতি হয়েছে, দুর্নীতি কিন্তু রন্ধে রন্ধে ঢুকে গিয়েছে। এগুলো কিন্তু আপনি একদিনে এক মাসে শেষ করে দেওয়ার কোনো বিষয় নেই। সরকারকে সময় দিতে হবে এবং সরকার কিন্তু সকল রাজনৈতিক দলের সাথে যেভাবে বৈঠক করেছে বা বসেছে, হ্যাঁ, তাদের থেকে সহযোগিতা চেয়েছে, এটা সকল রাজনৈতিক দলই করতে হবে। আর যেটা অনেক জায়গায় আমি আজকেও দেখলাম যে ভাই কারওয়ান বাজারের চাঁদাবাজির কথা বলছিলেন। কারওয়ান বাজারের চাঁদাবাজির কারণে থানা শ্রমিক দলের আহ্বায়ক আটক আজকে দুপুরবেলা, এটা আজকে অনলাইন পত্রিকায় দেখলাম আমি। তারপরে গিয়ে গাজীপুরে বিএনপি যুবদল নেতার চাঁদা দাবি, কারখানা কর্তৃপক্ষের লিখিত অভিযোগ, যুবদল নেতার হুঁশিয়ারি, তার হারভেস্টার যন্ত্র ছাড়া কাটা যাবে না ধান, বিপাকী কৃষকরা। এসব কিছু কিছু জায়গায় ব্যাপক অনিয়ম দখল চলছে। এটা বিএনপি ওনারা বহিষ্কার করছেন কিন্তু থামছে না। কিন্তু কত করবেন? তাহলে এখন জনগণ বলতেছে যে একটা পক্ষকে তাড়ালাম, আরেকটা পক্ষ আসছে। তো এগুলি কিন্তু দল যেভাবে দেখা উচিত সেভাবে প্রশাসনও দেখা উচিত। প্রশাসন দেখতে হলে তো প্রশাসনকে মানে স্ট্রং হইতে হবে, শক্তিশালী হইতে হবে। তো প্রশাসন যদি আবার ভয় পায়, প্রশাসন যদি আবার ওদের সাথে শেয়ারিং করে, তাহলে আবার সে একই দুর্নীতি শুরু হলো। এগুলির দিকে নজর রাখতে হবে সবাইকে। যার কারণে বিগত সরকারের এইসব কারণে কিন্তু বিগত সরকার এই শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে কিন্তু এইসব বিপথে পরিচালিত কর্মীদের কারণে, যার জন্য প্রতিটি রাজনৈতিক দলের সংস্কার একদম অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে। প্রতিটি রাজনৈতিক দলেও সংস্কার দরকার। আগে যেই রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে দেশ শাসন করবে, জনসেবা করবে, সেই রাজনৈতিক দলে যদি সংস্কার না হয় তাহলে সেই রাজনৈতিক দলে তো এরকম বিশৃঙ্খলা হবেই, এরকম অগণতান্ত্রিক কাজ হবে, এরকম খুন খারাপই হবে, দখলবাজি হবে। সুতরাং রাজনৈতিক দলে আগে সংস্কার দরকার। যে একটি রাজনৈতিক দলের কর্মী বাহিনী এরকম হওয়া উচিত। এটি রাজনৈতিক দলের কর্মী বাহিনীর কাজ কি? একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কাজ কি? একটি রাজনৈতিক দলের যুব সংগঠনের কাজ কি? একটি রাজনৈতিক দলের কাজও হচ্ছে একটি ছাত্র সংগঠনের কাজ হওয়া উচিত সাধারণ ছাত্রদের দাবি দাওয়া নিয়ে তাদের সাথে একাত্মতা ঘোষণা করা। একটি দলের যুব সংগঠনের কাজ হচ্ছে এদেশে বেকার যুবকদের কর্মসংস্থান কিভাবে হবে সেই জায়গাটি থাকা। কিন্তু তারা যদি চাঁদাবাজির সাথে জড়িত হয়, দখলবাজির সাথে জড়িত হয় রাজনৈতিক কর্মীরা, তাহলে সেই দেশ তো আর স্টেবল হবে না। সেই দেশ তো আর ঘুষ দুর্নীতি ছাড়া থাকবে না, দখলবাজি ছাড়া থাকবে না। রাজনৈতিক দলের সংস্কারও সাথে সাথে রাষ্ট্র রাজনৈতিক কথার সূত্র ধরেই আপনি যেটি বললেন যে কোথায় যেতে চান, কি করতে চান, সেটি বলেন না কেন বলেন? এটা কেন বলেন না? ডক্টর ইউনূস বিশ্ববরেণ্য ব্যক্তি, তিনি নিশ্চয়ই জানেন কেন বলেন না। নিশ্চয়ই তার কোনো সুবিধা অসুবিধা তো আছে এখানে। তবে আমরা বলি, আমরা 31 দফায়, প্রথম 27 দফা ছিল, তারপর ডান বাম একসাথে বসে এরা সবাই মিলে আবারও এটাকে 31 দফা বানালো। 31 দফায় স্পষ্টায়ন করা হলো যে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবেন না। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, যেমন সিনিয়র সিটিজেনরা এরা রাষ্ট্রে কীভাবে অবদান রাখবেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, এইটা করা, এইটুকুন কাজ। আমি আগে যেটুকুন বললাম এইটুকুন আপনি যোগ করলে আপনার কাছে কিন্তু খুব বড় সংস্কারে কিছু থাকে না।
আপনি দেখেন এক সময় এই যে মিন্টু ভাই, আব্দুল আওয়াল মিন্টু এরা যে হইতেন, একেবারে পুরো মতিঝিল জুড়ে উৎসব হইতো এফবিসিসিআই নির্বাচন হতো। এফবিসিসিআই নির্বাচন ওই রাস্তা দিয়ে গেলেই জি, আমিনকোট থেকে ওই অঞ্চল পর্যন্ত দেখা যেত যে সারা দেশের ব্যবসায়ীদের মধ্যে একটা ব্যবসায়ীদের মধ্যে কি দুর্দান্ত, এইগুলো বন্ধ হয়ে গেল। তো প্রথম কথা হচ্ছে একটা নির্বাচনকে ফিরিয়ে আনা, একটা উৎসব মুখর নির্বাচনকে, বিশ্বাসযোগ্য নির্বাচনকে ফিরিয়ে আনা, আস্থা ফিরিয়ে আনা জনগণের মধ্যে। আমি যাকে ভোট দেবো সে আমার প্রতিনিধি হবে, এই বিশ্বাসটা ফিরিয়ে আনা, এটা হলো বড় সংস্কারের মূল টার্গেট। আরেকটা হচ্ছে আমি আপনাকে বলি যে আজকে এই দিনে আমি হতাশ নই। আমি গতকালকে শুনলাম যে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যারা এখন প্রসিকিউটর, তারা যেটা বললেন যে আন্তর্জাতিক অপরাধ কি কি সংজ্ঞার মধ্যে পড়ে আন্তর্জাতিক অপরাধ। তারা বলছেন আন্তর্জাতিক অপরাধ বিভিন্ন আন্তর্জাতিক বিশ্বে যেগুলি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হয়েছে, এইগুলো সরাসরি পাবলিকলি করা হয়েছে, টেলিকাস্ট সম্প্রচার করে, এবং আমাদের যে প্রচলিত যে সাক্ষ্য আইন আছে এইটাকেই বেজ করতে, আওয়ামী লীগের মতো এই পর্তাবাজি সাক্ষ্য আইন না, যে পুলিশের কাছে যাহা বলিয়াছে সাক্ষী যদি উপস্থিত না হয় তাহা আদালতের কাছেই বলিয়াছিল বলিয়া গণ্য হইবে, এই রকম না। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজ যদি শুরু হয় সঠিকভাবে এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটির জন্য শেখ হাসিনা, তার সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইনমন্ত্রী আনিসুল হক, এদের প্রত্যেকের কমপক্ষে 300 বছর করে সাজা হবে। আপনি লিখতে পারেন, আমি বলতেছি আজকে, এবং আমি আপনাকে কোনো মব জাস্টিসের পক্ষে নেই, আমি কাউকে কোনো গালাগালি করার পক্ষে নেই, কাউকে মানসিকভাবে শারীরিকভাবে পীড়া দেওয়ার পক্ষে নেই। তার জন্য আপনি ন্যায্য বিচার, জাস্টিস এনশিওর করবেন, সুবিচার এনশিওর করবেন, তাকে আরাম আয়েশে, প্রয়োজনে তিনি যেভাবে জীবনযাপন করতেন তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত ওই রকম একবারে আরাম আয়েশে রাখবেন, এবং তার সাজা হওয়ার পরে, অপরাধ প্রমাণিত হওয়ার পরে তাকে একেবারে অপরাধীর যে জীবনযাপন সেখানে পাঠিয়ে দেবেন। আমার আইডিয়াটা হলো এইরকম, যদি হয় তাহলে বাংলাদেশে আগামী 50-60 বছর, 100 বছরে কেউ আর স্বৈরাচারের দাঁত নখ বের করার সাহস করবেন না। আপনাকে ধন্যবাদ। মোশাররফ ঠাকুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতের সময় নেই, আলোচনা শেষ করতে চাই। খন্দকার রুহুল আমিন, আলোচনা শেষ দিকে আপনি সময় দেওয়ার কথা বলেছেন যে আরও সময় প্রয়োজন ঘুরে দাঁড়ানো। আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠন, বিভিন্ন পক্ষ, ছাত্রদেরও বিভিন্ন পক্ষ আপনার দাবি তুলছে, আবার নতুন করে এসে শুরু হয়েছে, এবং ঢাকায় বেশ গত 2 দিনের যানজটও তার একটু অন্যতম কারণ। দাবি, যে বিশেষ করে দাবির সুরাহা করার কি মন্ত্র আছে সরকারের কাছে? মন্ত্র তো অ্যাকচুয়ালি বর্তমানে যারা আপনার সচিব পর্যায়ে যারা আছে দাবির একটি মৌসুম চলছে, আর দাবির মৌসুমটাই চলছে এখন বেশি, এবং বিশেষ করে যারা আমলা যারা আছে তারাও ভীত সন্ত্রস্ত আছে। তো এর মধ্যে কেউ কিছু, অন্তত কিছু লোক নিয়ে যদি একটু রাস্তাতে নামা যায় সেই জিনিসটা তারা মেনে নিতে বাধ্য হয়। এই ধরনের একটা মন মানসিকতা চলছে, এই সুযোগটা সবাই নিতে চাচ্ছে, কিন্তু এটা আমি মনে করি কোনোভাবেই এই সুযোগটা দেওয়া উচিত নয়, এবং এখন কোনো দাবি দেওয়ার ব্যাপার না। এখন আমাদের রাষ্ট্র মেরামতের করা প্রয়োজন। এই মেরামত করার জন্য কিন্তু সুযোগ দিতে হবে। সুযোগ দেওয়ার জন্য, যেমন এই যে ব্যাংক সেক্টরে আমরা দেখছি এখন যে ওখানে কোনো টাকা পয়সা নাই। এই যে আমরা যারা ব্যবসায়ী, বিশেষ করে আপনার এই যে কুমিল্লা, নোয়াখালী, ফেনী এবং চাঁদপুরে যে এখানে যে বন্যার যে অবস্থা, ওখানে যারা কোটিপতি এখন তারা ভিখারি হয়ে গেছে। এই তাদেরকে আপনার রানিং করতে হলে বেশি না, তাদেরকে যদি আপনার রানিং ক্যাপিটাল দেওয়া হয় তারা কিন্তু ঘুরে দাঁড়াবে। সেই শক্তি বাংলাদেশে আছে এবং এটা প্রমাণিত, কিন্তু ব্যাংকে তো টাকা নেই, কিভাবে দিবে? এই কারণে যে কথা বলছে ব্যাংক কমিশন যেটা করায়, এটা আমরা এর আগে বহুবার শুনেছি, পতিত সরকারের আমলে বহুবার শুনেছি যে ব্যাংক কমিশন করা হবে। ব্যাংক কমিশন করা হলে কিন্তু এক ব্যক্তি 8টা ব্যাংকের মালিক হতে পারতেন না। এক ব্যক্তি আপনার 6 মাস আগে একটা মুদি দোকান খুলেছে, সেই মুদি দোকানের থেকে দেখিয়ে 700 কোটি টাকা নিয়েছে ইসলামিক ব্যাংক থেকে। আর আমি আপনার এখানে বহুবার বলার চেষ্টা করেছি, আমি একজন ব্যবসায়ী, যে আমি 200 কোটি টাকা আমার যে সম্পদ, এই দিয়ে আমি 20 কোটি টাকা নিয়েছি ব্যাংক থেকে, আরও 10 কোটি টাকা চাচ্ছি। গত 4 বছর যাবৎ আমাকে 1টি টাকাও দিচ্ছে না।
শুধু আমার উপরে চাপিয়ে যাচ্ছে। তা আমাদের মতো যারা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা আমরা যারা, আমাদের এখানে আমার বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় 1200 লোক কাজ করে এবং অনেক প্রতিষ্ঠান আছে যেখানে ফুডিং এবং লজিংয়ের ব্যবস্থা আছে, তারপর আমাকে সুযোগ দেওয়া হয় না এবং ব্যাংক আমার দিকে তাকাও না। তবে ওখানে আবার কথা আগেও শুনেছি যে যদি 10% দেওয়া হয়, 8% দেওয়া হয়, তাহলে আমার 10 কোটি টাকা কেন, আমাকে 20 কোটি টাকা দিবে। তা আমি চিন্তা করি যে যদি 8%ও দেই, যদি আমি 50 কোটি টাকা নেই, তাহলে তো প্রথমে আমাকে 4 কোটি টাকা তাকে দিয়ে দিতে হবে। এই 4 কোটি টাকা আমি কবে কামাবো? তা আমি সেই ভয়ই তো সেখানে যাই না। তো এইভাবে তো অ্যাকচুয়ালি এই জন্য ব্যাংক কমিশন করে যেটা করছে, এখন সবচেয়ে বড় দায়িত্ব হবে বর্তমান সরকার আমি মনে করি, বিশেষ করে আমাদের মতো ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা যারা আছে তাদের রানিং ক্যাপিটাল অবশ্যই দিতে হবে। এবং যেভাবেই হোক এটা যেহেতু ইন্টারন্যাশনালি আমাদের ডক্টর ইউনূস সাহেবের একটা অ্যাকসেপ্টেন্স আছে, উনি আমাদের সেইভাবে একটা যে মনিটারি সাপোর্ট আপনার উন্নত বিশ্ব থেকে এনে আমাদের সেই সহযোগিতা করতে হবে, এটা তার করা উচিত। করলে আমি মনে করি যে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট আমাদের বাংলাদেশে কিন্তু আমরা অ্যাকচুয়ালি পারদর্শী ঘুরে দাঁড়াতে পারি এবং পরিশ্রম করতে পারি। এবং শুধু তাই না, আমি সিম্পল একটা কথা বলবো, এটা আমি শেষ করব। তাহলে এই যে আমাদের মায়ানমারের সাথে এত প্রবলেম চলছে, আমি মনে করি যে মায়ানমারের সাথে আলোচনা করে আমাদের বাংলাদেশে যে বলা হয় যে আমাদের ওখানে গরু ছাগল চাষাবাদ করবো, কারণ প্রচুর ঘাস হয় ওদের ওখানে 5 বছর থাকবো, 5 বছর আমরা চাষাবাদ করে আবার চলে আসবো, আরেকটা গ্রুপ ওখানে যাবে। এইভাবে কিন্তু আমাদের অর্থনীতিকে অনেক ডেভেলপ করতে পারি। এটা অনেক কিছু পথ আছে, অনেক কিছু পথ আছে, আমরা এটা চিন্তা করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, আলোচনা শেষ করতে চাই। মোহাম্মদ হেলাল উদ্দিন, আলোচনার শেষ দিকে চলে এসেছি। আপনি জানেন যে 5 আগস্টের পরে পুলিশে অনেকেই কাজে ফেরেনি, তাদের বলা হচ্ছে যে তারা সেই মনোবলটা ফিরে পাচ্ছে না। একই সঙ্গে মোশাররফ ঠাকুর যেটি বললেন যে প্রশাসনেও আপনি জানেন যে জেলা প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে যে ক্ষোভ দানা হচ্ছে, এরকম যদি সব ক্ষেত্রেই হয় তাহলে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেবে কারা? না, সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আমি তখন কিন্তু বললাম যে এরকম হঠাৎ করে সব জায়গায় একসাথে সংস্কার করা সম্ভব না, কিন্তু এগুলো ডে বাই ডে আস্তে আস্তে করতে হবে। কিন্তু এগুলো হঠাৎ করে একটা সরকার এসে, আমি তো বললাম যে অন্ধকার ঘরে ঢুকলে খুঁজেই অনেক কিছু পাবে না। সকল রাজনৈতিক দলের সহযোগিতা লাগবে, সকল অবকাঠামো উন্নয়নের যে আপনি যেটা বললেন যে বহির্বিশ্বের থেকে ঋণ আনার পরে যেসব কাগজে প্রজেক্ট চালু করেছে, এগুলো বন্ধের সাথে এগুলো চালুর সাথে জড়িত কারা, আস্তে আস্তে এগুলো চকাট করতে হবে, হঠাৎ করে তো পারবে না। আর এখন আমি দেখেন উপদেষ্টারা আপনার চাঁদাবাজি বন্ধের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে চাঁদাবাজি বন্ধ করতে হবে, দখলবাজি বন্ধ করতে হবে। আপনার আমাদের সেন্ট মার্টিনকে নিয়ে এখন আবার নতুন করে একটা আলোচনা শুরু হয়েছে যে এটা আমাদের আমেরিকানরা ঘাঁটি চাচ্ছে। আমেরিকাতে মনে করেন যে 80টা দেশে প্রায় 750 ঘাঁটি আছে। তো আমাদের এই টেকনাফটা সেন্ট মার্টিনটা হচ্ছে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন হচ্ছে একটা ইউনিয়ন, প্রায় 800 বর্গ মিটার। এটা একটা প্রবাল দ্বীপ। এটা মানে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় প্রবাল দ্বীপ হচ্ছে অস্ট্রেলিয়া। আমাদের দেশে একটা প্রবাল দ্বীপ আছে। এটা যখন 1900 সালে ব্রিটিশ জরিপে মাপামাপি হয়েছে, তখন কিন্তু সেটা ব্রিটিশ ভারতের দিকেই ফেলানো হয়েছে 1900 সালে। তো এই প্রবাল দ্বীপ নিয়েই কিন্তু বিতর্ক শুরু হয়েছে, কিন্তু এরকম অনেক কিছু নিয়ে বিতর্ক আছে, কিন্তু শুরু হয়েছে। কিন্তু এগুলো কিন্তু এই সরকার দেখবে, নাহলে আর অন্য কেউ দেখার তো নেই। যেভাবে হটকারিতা চলছে, আইনের শাসন কিন্তু নেই। অনেক জায়গায় আমি দেখেছি, অনেক মানুষের হাজারি দেখেছি আমি, অনেক ঘরবাড়ি লুট হচ্ছে, অনেকের জায়গা দখল হচ্ছে, বিগত জীবনেও এরকম হচ্ছে। সুতরাং এগুলি কিন্তু দেখার কেউ নাই। জনসাধারণ যদি আপনার নিরাপত্তাহীনতা থাকে, তো সেই দেশের সরকার তো আর ভালো কিছু দিতে পারবে এটা জনগণ মনে করার কোনো কারণ নেই। এই পৃথিবীতে যত পরিবর্তন হয়েছে রাজনীতিবিদদের হাত ধরেই পরিবর্তন হয়েছে, অরাজনৈতিক ব্যক্তিদের হাত ধরে কিন্তু পরিবর্তন আসেনি কখনো, সকল রাজনীতিবিদদের হাত ধরেই পরিবর্তন হয়েছে। সুতরাং ওনারা কি করতে চাচ্ছে, কি করতে চায়, এটা কিন্তু সকল রাজনৈতিক দলে বা জনসাধারণকে বোঝাতে হবে যে আমাদের মানে গন্তব্যস্থলটা কোথায়, আমাদের গন্তব্য কোথায়, আমাদের শেষ কোথায়। শেষ কিন্তু আমি গত টকশোতে বলে গিয়েছিলাম যে শেষ কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না।
শেষটা দেখতে হবে। আমি ক্লাস 1-এ পড়ালেখা করেছি যে আমি 1 বছর পরে পরীক্ষা দিব, আমার টার্গেট ওইটা, এত তারিখে পরীক্ষা আমার, আমি পরে সেই স্পিডে পড়ালেখা করেছি। আমার একটা টার্গেট থাকতে হবে। এই সরকারের টার্গেটটা তো আমরা পাচ্ছি না, যে ওনারা আসলে কীভাবে কী করতে চাচ্ছে। হঠাৎ করে এসে যে এখানে পরিবর্তন, ওখানে পরিবর্তন, ওখানে পরিবর্তন, এই পরিবর্তন তো কারা করছে, কোথার থেকে আসছে এই পরিবর্তন? ওনারা তো নতুন আসছে, ওনারা তো রাজনৈতিক ব্যক্তিত্ব না। ওনারা হঠাৎ করে এত কিছু জেনে গেলেন কিভাবে? এই পরিবর্তন যে ঢালাওভাবে হচ্ছে, ওনারা এত কিছু জেনে গেলেন কিভাবে? এরকমও তো ভীষণ নাই যে যারা এই পরিবর্তনের সাথে জড়িত তারা আগের থেকেই জানে যে শেখ হাসিনা এই দেশ থেকে পালাবে। শেখ হাসিনা তো 4 তারিখেও কথাবার্তা শুনে, 5 তারিখের সকালের কথাবার্তা শুনে মনে হয় না যে শেখ হাসিনা পালাবে। শেখ হাসিনা 1000 লোককে মেরে ফেলছে, তারপরও আমরা মনে করি না। হ্যাঁ, আমরা মনে করেছি যে এই আন্দোলন থামবে না। আপনি আমাকে প্রশ্ন করেছিলেন, আমি বলছি যে এই যুদ্ধ থামবে না, ছাত্রদের এই যুদ্ধ থামবে না। সুতরাং ওনাদের তো আগের এমন কোনো টার্গেট নেই। হঠাৎ করে এসে যে ওনারা ঢালাওভাবে প্রশাসনে এত রদবদল শুরু করে দিলেন, প্রশাসন এতটা আনস্টেবল হয়ে গেল, এরকম তো হওয়ার কথা না। এই সরকার আসছে, গত সরকার যা করেছে সেগুলোকে হঠাৎ করে পরিবর্তন করতে পারবে না, সময় দিতে হবে আমাদেরকে। কিন্তু সময় যে আমরা কতটা দিব এটা তো আমরা নিজেরাই বুঝতেছি না। তো ওনারাও বলছেন না, আমরাও বুঝতেছি না। সুতরাং সময়টা কতক্ষণ, এই সময়টা জানতে হবে, জাতিকে জানতে হবে, রাজনৈতিক দলগুলোকে জানতে হবে। রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচন যদি সুষ্ঠু করতে হয় তাহলে রাজনৈতিক দলগুলোকে মাঠে নামাতে হবে, তাদের এলাকায় যাইতে হবে, এলাকা তৈরি করতে হবে, কর্মী বাহিনী তৈরি করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, আমরা আলোচনা শেষ করব। মোশাররফ আহমেদ ঠাকুর এবং খন্দকার রুহুল আমিন সিআইপি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসিটিভির সঙ্গেই থাকুন।